সাউন্ডটা দিতে বলো তো, সাউন্ড শুনতে পাচ্ছি। তারপর কতক্ষণ করতে হবে? 1 মিনিট, ওনলি ফর 1 মিনিট। কেটে দেবে, 2-3টে ফটো তুলবে, আবার 1 মিনিট। বুঝতে পারলে? মানে এটা কেটে দেবো, তারপর আবার 1 মিনিট। 1 মিনিট, দুটো ছবি তুলবো, তারপর আবার দিয়ে আবার 1 মিনিট। এরকম করো, পোস্ট করো, তুই দাও। বাস বাস, এর লয় ওই 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 উপরে 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 লড়িও না। বাস বাস, কথা বলবি না। ওইটাই তো স্যার। 1 মিনিট, ওনলি ফর 1 মিনিট। 1 মিনিটের একটু যেন বেশি না হয়। সেকেন্ড হয়ে গেল। চুপ না। আমাকে এগোনো হবে না, দৌড়বে। একটু আগে থেকে করবো, আবার একটু আগে থেকে করবে, কাছে বড় ফটো বললে আমার হাত তো ব্যথা করছে, এইটাই ঠিক আছে। আমি ধরো এবার না, মোবাইলটা কার? ওই স্যারের। ওইখানে যা, সামনে যা, এইখানে এত দূর থেকে কি জন্য? ইয়ে স্যার বললো যে ওই স্যার খানিকটা জুম কর, জুম বাবু হয় সবাই হাওয়া। এই যে ওই দেখ, ওই দেখ খাই না মানুষে চুপ, তোমায় কিছু করতে বলবো বলছি তো না, দেখছো অসুবিধা হয়ে গেছে। এবার আবির নেবে, আমি নেবো। তুমি তাহলে সুদিন আসো, তাহলে সুদিন না তোমার বলে না, আমরা জানি না। আমাকে উঠে যে গেছে, এখন স্টেজে যে গেছে। নমস্কার। প্রথমে টাইজুলি স্কুলের হেডমাস্টারকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাই এবং নমস্কার জানাই। ওনার
সঙ্গে আমাদের তো একদম 1 মিনিট হবে আর কাটতে হবে। আহ্বান আমরা করেছিলাম হেঁটে এসে ধরে থাকতে। তারপরে আসি। যাই হোক, এটি সচেতনতা বিষয়। বাংলা বুঝলেন নাকি বুঝলেন না? সচেতনতা বলতে সচেতনতা বলতে বুঝতে পারলে? বুঝতে পারলে না? সচেতন কাকে বলে? সচেতন এটা কারেন্ট একটা প্লাগে টেনে আনন্দ হয়ে তার থেকে তুমি বলবে সৃজন এই ধরে প্লাগে তারটা কেন কারেন্ট মারবে এটা আমরা সচেতন আছি যার জন্য কারেন্ট আমরা ধরছি না ঠিক তেমনি আমরা এসেছি আইনি বিষয়ে সচেতন করতে আইনি বিষয় বলতে একটা যে আমাদের ইতিহাস বিষয়ে পড়েছ ইতিহাস পড়েছ ছবি তোলার পর সেনগুপ্ত থেকে বর্তমান অবধি ছাড়া সময়ে একটা করে ইতিহাসে কি আছে তাদের সংবিধান মেনে চলা। তুমি গেজামেজি সরম সংবিধান বলতে পুরোটা দিলাম আছে তো এইটাই এইটাই নিয়ম যেটা নিয়ম সেটা সংবিধান স্কুলের একটা সংবিধান বলা যায় নির্দিষ্ট সময়ে স্কুল আসবো নির্দিষ্ট সময়ে স্কুল থেকে বাড়ি যাবো নির্দিষ্ট একটা করে ক্লাস হয় রুটিন দেওয়া থাকে বাংলা ক্লাস ইতিহাস পুরো মাত্র ভুলে যায় ভুলে কি আমরা রাতে ক্লাস করতে ও স্যার রাতে আমি ক্লাস করবো আসবে টিচার আপনাদের শিক্ষা আসবে তার মানে একটা সিস্টেম আছে এই সিস্টেমটাকে বলে সংবিধান যেটা বলি আমরা সংবিধান এই ক্ষেত্রে এখন যদি কেউ বলে আমরা কি রাস্তায় গেল ডাকে গেল মাঠে গেল আমাদের বলছি পিছন দিকে হাইরোডে বড় গাড়ি আছে পিছনে চলে যাবে কেউ বলবে আমারও বসে আছে যে কোনো মানুষকে পিছনে দিতে পারে তাই তো তাহলে আমরা এই সংবিধান যে মানি কি করবো পায়ে দেবো তাকে আমাকে করবো এটাই সিস্টেম তো এই সামনে ছেলেরা যারা কারণ আমরা তোমাদের এখানে একদিন আসবো না আমরা এই এলাম আমরা কবে আসবো আমরা জানি না এই আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি আগেরটা কি পাউডার ব্যবহার করতে বললো আরেকটা কি বলছি আমি চাইল্ড লেবার শিশু শ্রম করতে কাজের করতে যারা 14 বছরের নিচে বয়স তারা শিশু সেই শিশুরা কি করবে কোনো রকম কাজ করবে না পয়সার বিনিময়ে এবার বাবা বা মা যদি বলে যে আমার ঘরের কাজটা করলাম সেটা কি করবো না সেটা করবো কিন্তু পয়সার বিনিময়ে কারো যায় বাড়িতে বা কোনো দোকানে চায়ের দোকানে আমরা কাজ করবো যদি কেউ কাজ করে কি করবে তাকে ধরবে যে বাচ্চাটা কাজ করবে তাকে ধরবে এবং যে দোকানদারে কাজ করবে সে দোকানদারে বা কেউ কাজ করে সে মাঠের মালিক করবে এদিকে বাচ্চাটাকে আমার তাহলে আমরা কি করবো যদি কোনো বাচ্চা ছেলে আচ্ছা পুলিশে তারা কি করবে তোমাকে কি করবে কেউ বলতে পারবে পুলিশে কি করবে কি করবে কি রে বাবা কেউ উত্তর দিও না কি করবে পুলিশ ধরে কি করবে আদর করবে আমি ভয় তো ই বলে আদর করবে কি করবে জল খাই পুলিশে ধরবে যে লোকাকে ধরবে কোর্ট নিয়ে যাবে কোর্ট থেকে না যাবে জেলে ভরবে তারপর গেলে না তোমার কেউ বাবা মা আমাদের কি আসবে তারপর এই সমস্ত জিনিসগুলোর মধ্যে তোমরা যাতে না পড়ো তাহলে ওই জন্য আমরা তোমরা পুলিশ তোমাকে বলতে পারে তোমার কে বলতে পারবে এখন কি এসে তোমাকে পুলিশ ধরবে ধরবে কিন্তু আমি বলছি ধরে নেবে তোমরা এখন ছুটি হয়ে বাড়ি যাচ্ছ কেউ হয়তো বাসে বা ট্রেনে যাবে হয়তো ওখানে বাস ধরেছি যা গেট প্যাকেটটা আছে ও ব্যক্তিকে দিয়ে দেবো হয়তো সকালে আমাকে উঠে আসবে গাড়িতে উঠে আসবে কি করবে তোমরা ওটা নিতে 50 টাকা 100 টাকা হ্যাঁ ঠিক আছে কি বলে এটা পুলিশ যদি জানতে ধরে কেন ধরবে ওই প্যাকেটের মধ্যে বা ওই বাক্সের মধ্যে কি আছে তোমরা জানো না আইন বিরুদ্ধ কোনো কাজ একটা দাদা করতে পারে বোমা করতে পারে করতে পারে নেশা দ্রব্য করতে পারে যার জন্য বাচ্চাকে দিয়ে এই কাজটা তারা করায় বাস থেকে দাঁড়িয়ে কোনো প্যাকেট যদি দেয় বা ওইটা লাভ আমাকে দিয়ে দাও কোনো পারবো না তোমরা কষ্ট করতে পারবো না
বুঝতে পারো তো? একদম কষ্ট কথা। যদি অন্য কিছু বলে তখন পাশের নিশ্চয়ই রাস্তায় কোনো লোককে জোরে চিন্তাতে দাও, ওরা যদি থেকে কোনো জিনিস দিবে না, হবে না। এটা তোমার কিন্তু কি হতে পারে বললাম যেটা আমাদের আর কি করতে পারে, আর কি করতে পারে, তোমরা মোবাইল চালাও, তুমি সত্যি মোবাইল চালাও, একে চালাও না, এমন কেউ আছে যে মোবাইল চালাই না? আমরা কি আছে মোবাইল চালাই না? আমরা সবাই চালাচ্ছি। ফেসবুক চালাও তো, ইনস্টাগ্রাম চালাও, রিল করো, কি করো? স্যার আমরা ওইসব করি না। মোবাইল দেখেছো চোখে? মোবাইল চালাও না? চালাও তো? টিভি চালাও, ইউটিউব চালাও, আর আর আচ্ছা কিছু জিনিস আছে আমরা যে জানি ভাইরাল হয়ে যায়, ভাইরাল হয় না? ভাইরাল কোনটা হয়? ভালো জিনিস যদি ভাইরাল হয় তাহলে খুব ভালো, আর খারাপ জিনিস যদি ভাইরাল হয় কি করবে? পুলিশকে তোমার মোবাইলের যে নাম্বার আছে সেই নাম্বার ধরে সাইবার ক্রাইম লকডাউনের সময় কাছে আবার না হয়েছিল না, ওইটাকে বলে ভাইরাল। ভাইরাল হয়ে গেলে লোকটা কিন্তু বিশাল হাইলাইটেড হয়ে গেল। এটা নিয়ে গত সপ্তাহের কথা বলছি, এইরকম একটা ভিডিও এক ব্যক্তি আইন বিরুদ্ধ ভিডিও, কিন্তু এটা বলে দিচ্ছি, কিন্তু আইন বিরুদ্ধ ভিডিও বলতে অনেক রকমই হয়। ভিডিওটা কি, তোমরা তো অনেকে যাও বাজারে বা বেড়াতে যাচ্ছ বা কোথাও যাচ্ছ, সেলফি তুলছো, বিভিন্ন চেনা অচেনা লোকের সাথে ছবি তুলে দেবে। ছবি তুলে দেওয়া তো কি করে, তোমার খালি মুখটা নেয়, বডিটা কিন্তু অন্য ব্যক্তি। নেকেড মহিলা যদি বডি দিল, তোমার মুখটা বসালো, তোমাকে এবার কি করবে, এটা তোমার ভিডিও, তোমাকে দিয়ে এত টাকা দাও বা ও যা বলবে সেটা করতে হবে। এই জিনিসই একটা ভাইরাল হয়েছে। ভাইরাল বলতে বোলপুরেরই বাড়ি, সেই মেয়েটা সে কিন্তু সাইবারের মধ্যে পড়ে যায়, ওকে একজনকে ধরলো, ঘর থেকে কি হলো, এবার তোরা এখানে তোমরা 10-12 জন ভালো বন্ধু আছে, ওই নোটিশ দিয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করেছে সাইবার ক্রাইম। তাহলে কিছু জিনিস আমরা জানলেও শেয়ার করবো না, যেগুলো আইন বিরুদ্ধ জিনিস হতে পারে বা কেউ যদি অবজেকশন করতে পারে। বুঝা গেল? এই সমস্ত কাজগুলো আমরা ভাইরাল কাজ করবো না। ফেসবুক আমরা চালাও, হোয়াটসঅ্যাপ চালাও, ইনস্টাগ্রাম চালাও, যেগুলো রিল করো সব ঠিক আছে, কিন্তু নিজের মতো করে নিজের জায়গায় স্টক থেকে আইন মোতাবেক ভেবে সেটা করতে হবে। অবৈধ কোনো কাজ যদি হয়, নারী পাচারের মধ্যে কোনো যদি ঘটনা ঘটে থাকে, সেটা বলে দিচ্ছি, সেখানে কিন্তু তোমরা অ্যাভয়েড করো। সব থেকে বেশি এখন আমাদের বীরভূম জেলার মধ্যে নারীরা অর্থাৎ শিশুরা অত্যাচারিত হচ্ছে মমতাজ ব্লকে। আমি বর্তমানে 3খানা জায়গাতেই থাকি, হাসপাতালে, থানাতে এবং ওকে 3 জায়গাতেই থাকি। বিভিন্ন জায়গা থেকে আসছে, পক্ষদের মানে জানো যে সমস্ত বাচ্চাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে আত্মীয়কে ফ্রেন্ডশিপ করো বিভিন্ন কারণে। আচ্ছা আমি এতক্ষণটা অনেক বাংলা বললাম, বাংলাতে বাবা মারা তোমাদেরকে কি বলে, কি বলে, বলে না আমি তোকে খুব ভালোবাসি রে, তো আমার জান বডি, তো আমার বাবা তোমার মা, বলে না, বলে তো মাস্টাররা বলে তো, এই মানে বলে না, আরে বাবু তোরা আমাদেরকে এত কিন্তু এই ভাষাটাতে আমরা প্রয়োগ করতে হয় কতটা বাবা মা তাদের কথা শুনছো, শুনে কিন্তু অচেনা বা পরিচিত কোনো বন্ধু যখন একটা ইংরেজি কথা বলে, কি বলে ইংরেজিতে আই লাভ ইউ যদি বলে দিল, তাহলে কিন্তু সে সব বলে গেল। তখন ওই বাবা মা সবার আগে একটা শত্রু হয়, তারপরে মাস্টারটার সাথে একটা শত্রু হয়ে যায়। তারপরে তারা কি করে, তারা ওই ছেলেটার সঙ্গে পালিয়ে যায়। যখন পালিয়ে যায় তারপরে কিডন্যাপ মানে জানো, কিডন্যাপ অপহরণ করা, এক কথায় পাচার যেটা বলি, নারী পাচার যেটা বলে থাকে, বা কিডন্যাপ করে, কিডন্যাপ করেছে। কিন্তু আদৌ কি ছেলেটা কিডন্যাপ করেছে? তোমরা দুজন দুজনকে ভালো বলছো, কিন্তু কেসটা কি হলো, ওই ছেলেটা কিডন্যাপ হয়ে গেল, রেপ কেস হলো, পক্ষদের আওতায় পড়লো এবং সেই ছেলেটার জীবন নষ্ট হয়ে গেল। ওই ছেলেটা একবার যে জেলে ঢুকে যেত আর বেরোবে না। তাহলে বুঝতে পারলে, তোমার বাবা মারা ভালোবাসে বলছে, মাস্টাররা ভালোবাসে বলছে, সেখানে তোমার ইফেক্ট হচ্ছে না, প্রতিক্রিয়া হচ্ছে না, তোমরা নিজের জীবনটাকে গড়ার জন্য চেষ্টা হচ্ছে না। কিন্তু একটা ছেলে যখন কিন্তু এরকম কথা বলে আই লাভ ইউ বলে দিল, তার সঙ্গে সঙ্গে জীবনটা বেরবাদ
হয়তো সে বিয়ে করলো, পালিয়ে গেলে তারপর দেশ তার আছে, তারা কি করলো, আবার যে একটা বাচ্চা কাছে হলো, আবার সে ছেলেটা আবার একটা বিয়ের সঙ্গে দেখে গেল। তখন তোমরা এসে বলবে যদি যে আমাকে বিয়ে করেছে, আমার সন্তান আছে, আমাকে আমার সঙ্গে দেখছে না, একটা জিনিস দ্বারা হয়ে থাকে। তো যার জন্যই বলছি, তোমরা যখন যাবে আরেকটা সহজ ভাবে বীরভূম জেলারই একটা স্কুল, এই মাসের ফার্স্ট উইকের কথা বলছি, আজকে বলারই আজ 21 তারিখ, এই মাসের ফার্স্ট উইকে 2 তারিখে ক্লাস 6 এর একটা বাচ্চাকে টোটোতে করে জোরজবরদস্তি তুলে নিয়ে যায়। সুতরাং স্কুল থেকে যখন কেউ বাড়ি যাবে, পরিচিত টোটোওয়ালা ছাড়া অপরিচিত টোটোওয়ালার সঙ্গে যাবে না। সেই মেয়েটা খুবই বুদ্ধিমান ছিল, যার জন্য ভিড় দেখে এক জায়গায় থামিয়ে দিয়েছে এবং যে পাবলিক ছিল, সে পাবলিককে বলতো কাকু আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, পাবলিক ওকে মারছে। বুঝা গেল? যখন কোনো টোটোওয়ালা বা কোনো গাড়িওয়ালার সঙ্গে তোমরা একা উঠবে, দয়া করে অপরিচিতকে উঠবে না। যদি উঠে থাকো পরিচিত কোনো ব্যক্তিকে নিয়ে নেবে সঙ্গে, বা জানিয়ে যাবে, বাবাকে ফোন করে জানিয়ে দেবে, বা স্কুল মাস্টার থেকে জানিয়ে দেবে আমার অমুক সঙ্গে যাচ্ছি। কারণ কিডন্যাপ কিন্তু হচ্ছে, মোবাইলে ভাবে বিভিন্ন রকম ভাবে। আমার পুরের একটা মেয়ে খুব ভালো নাচে, খুব ভালো নাচে, সত্যি ভালো নাচে, রিল খুব ভালো বানিয়েছে। বানানোর পর তাকে ফেসবুকে একটা জায়গা দেয়, তুমি আমার অমুক জায়গায় এসো। এলে তাকে ডাকবো, সে গেল কিন্তু কোথায় বলে তুমি ভোট করে এসে সামনে গেছো, ট্রেনটা ধরে নিয়ে কলকাতা গেল। কলকাতাতে নিয়ে গিয়ে তাকে কি খাইছে সে জায়গা কিন্তু ঘুমিয়ে যায়, খাওয়ার পর ঘরে ঘুমিয়ে যায়। 3 দিন পর ছাড়ে যে আমি ঘুমিয়ে গেছি, নিয়ে নেমেছে, রাস্তায় নেমে গেছে, এই জন্য তোমাদের স্কুলে এসেছি, আমরা তাদের স্কুলে এসেছি, আমাদের নাম্বারও দিয়েছি। সে মেয়েটা কিন্তু আমাকে ফোন করে, বাবা আপনাকে আপনি ফোন করছি, আপনি আমার স্কুলে এসেছিলেন, নাম্বারটা দিয়েছিলেন, আর আমাকে একজন কলকাতা নিয়েছিল, তাহলে সিনেমা করতে আসবো, আমাকে নাচো বলে আমাকে এসে আমাকে কেটো না, যদি রাখো আমি ব্যাক করবো, কিন্তু বাকিটা কথা বলবো। বলে তোমরা ওকে দাও, ওকে দিয়ে ওকে বলার মধ্যে এখান থেকে এসপি সাহেবকে বলা যে এখান থেকে কালবাজার থেকে বুঝা গেল? এই সমস্ত জিনিসটা যারা অন্য কিছু সিরিয়াল বা সিনেমাতে ভালো নাচে, ভালো গান, ভালো অ্যাক্টিং করতে পারো, অনেক কিছু কথা আমরা জানি। তো তোমরা যদি এই গেলা থেকে কারো প্রলোভনে পড়ে এগিয়ে যাও, তোমরা কিন্তু জীবনটা নষ্ট হবে। তো যদি ঘর থেকে চলে যাও, অবশ্যই বাবা মাকে জানিয়ে যাবে, আর নিকটবর্তী থানাতে জানিয়ে দেবে, বা স্কুলে টিচার যদি ভালো থাকে তাকে জানিয়ে দেবে, হেডমাস্টারকেও জানিয়ে যেতে পারে। বুঝা গেল? বুঝতে পারলে? অচেনা কোনো ব্যক্তি যদি তোমাদেরকে কিছু প্রলোভন দেয়, অচেনা ব্যক্তি প্রলোভন দেয়, তাহলে কিন্তু তোমরা বাড়ির গার্জেনকে অবশ্যই জানাবে। জানাবে তো? এই বাচ্চাদেরকে বলছি, জানাবে তো? বাড়ির বাবা মাকে জানাবে, বা দাদা দিদি থাকে তাদেরকে জানাবে, বা স্কুল মাস্টার থেকে জানিয়ে দেবে। যে নেশা টেশা করো নাকি? নেশা করো? করোনাতে খুব ভালো কথা, এখন কিন্তু নেশার উপদ্রব খুবই বেশি আছে, তোমরা কেউ নেশা করবো না। কারণ আমাদের কাছে যেভাবে আসছে আমরা কন্ট্রোল করতে পারছি না। এত নেশাখোর ব্যক্তি আসছে, মমবাজারে অনেক আছে, পয়লা মনে হচ্ছে না পয়লা, ওই দিক থেকে অনেক কিছু লোক আসছে, বাইরে বাইরে লোক আসছে, অনেক কিছু জিনিস দিচ্ছে। তোমরা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকবে তো? তোমাদেরকে বলছি থাকবে তো? আর কি আমার কথা ভালো লাগছে না? যদি কোনো প্রবলেম হয় আমার ফোন নাম্বার লিখবে, তো লিখে নিতে পারো, লিখবে। যদি অসুবিধা সৃষ্টি হয় তাহলে লিখতে পারো। আর আমার নাম্বারটা তোমাদের হেডমাস্টারের কাছে আছে, হেডমাস্টারকে আমরা দিয়ে দেবো বা দিয়ে দেওয়া আছে, লিখে নাও 959 তো বাবা একটা ছেলে সব টিচারকে ভালোবাসে না, বা সব টিচারই সব স্টুডেন্টকে ভালোবাসে না। কিছু কিছু ছেলে কিছু কিছু মাস্টারদের প্রতি সত্যি খুব আসক্ত হয়ে যায়, নিজের বাবার থেকেও বেশি ভাবে, তাই তো? তো যে মাস্টার তোমাদের কাছে সব থেকে বেশি প্রিয়, সেই প্রিয় টিচারকে তোমরা বলবে। হ্যাঁ, বলে 959 35
07 995 আবার বলছি 95935079995। আমার নামটা হলো মোহাম্মদ রফিক, ঠিক আছে? আর আরেকটা নাম্বার দিয়ে রাখছি, ওটা লিখলাম 98 আচ্ছা, এই নাম্বারটা ডিস্ট্রিক্ট জজের নাম্বার, আমাদের বীরভূম জেলা জজের নাম্বার। ওখানে মিস কল করবে না, যদি 100% কাজ লাগে, দরকার লাগে তবেই করবে। আচ্ছা, তুমি এটা করো না, বুঝতে পারলে? ওকে বেশি বিরক্তি করলে কি করবে? ওকে বেশি আমাকে ফোন করতে পারো, কোনো কিছু হবে না, সব জায়গায় করবো, ঠিক আছে? যদি কোনো বিষয়ে যদি কোনো দরকার লাগে তাহলে অবশ্যই আমাদেরকে করবে। আচ্ছা, যেটা আরেকটা বলা লাগে, সংবিধানটা আমরা মানে কি? সংবিধান জিনিসটা কি বলে দিচ্ছি। প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থ যেটা আছে, যারা মুসলিমদের কি আছে, মুসলিমদের কোরআনের প্রতি একটা গুরুত্ব থাকে, হিন্দুদের ক্ষেত্রে গীতা একটা গুরুত্ব থাকে, খ্রিস্টানদের ক্ষেত্রে বাইবেলের একটা গুরুত্ব থাকে, ঠিক তেমনি ভারতীয় জায়গায় সংবিধানটা একটা বিশাল বড় গুরুত্ব। সুতরাং সংবিধানের মধ্যে দেখে সব কাজ করবে। তোমরা হয়তো যদি বলো যে আমরা সংবিধান জানি না, আমরা আইন জানি না, এই কথাটা কেউ শুনবে না। আমি একটা মার্ডার করবো, আমি আইন জানি না, তো আইন জানা মার্ডার করতাম না, এটা হয় না কথা। এইটা হবে 2 মিনিটে। আমি করে নিয়েছি, আমি একজনকে মেরে দিলাম, হয় না? এর পরের তুমি মারবে 1 কেন? মিনিটে হবে। এই মারামারিটা একদম বন্ধ করতে হবে। আচ্ছা, এত কথা বললাম, এরপরে বলি, তোমরা স্কুল থেকে আসার পথে এবং যাওয়ার পথে কোনো ছেলেরা ডিস্টার্ব করে, মেয়েদিকে বলছি, কোনো মেয়ে যদি এরকম প্রবলেমে পড়ো, বাড়ি আসার সময় বা বাড়ি যাওয়ার সময়, মানে স্কুলে আসার সময় যাওয়ার সময় যদি কোনো ছেলে ডিস্টার্ব করে, অবশ্যই তোমরা স্কুল টিচারকে কাউকে বেরোতে দেবে না। একে চলে যাচ্ছে, বাইরে যাদের আছে ঢুকিয়ে দাও, বুঝা গেল? যে কোনো বিষয়ে যদি তোমরা অসুবিধা মনে করো কোনোভাবে, যে এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে বা রাস্তায় আসা যাওয়ার পথে টন্ডিং করছে বা বিভিন্ন রকম অবৈধ কোনো কথা বলছে বা উত্তপ্ত করছে, তাহলে অবশ্যই মাস্টার থেকে জানাবে। মাস্টাররা কিন্তু আমরা সেই ব্যবস্থা করে দেবো, যাতে থানার সাথে যোগাযোগ করে তারা ইমিডিয়েট যে ব্যবস্থা নেয়, তার জায়গা আমরাও আছি। তোমাদের জন্য সেফ গার্ডের জন্য যেটা আমরা বলে থাকি, লেখা থাকে না, সেফ ড্রাইভ ট্রাফিক, যেটা হেলমেট পরায়, তেমনি তোমাদের জন্য স্কুল কর্তৃপক্ষ যেমন একটা দায়িত্ব ভার গ্রহণ করে, আমাদেরও একটা দায়িত্ব আছে, পুলিশেরও একটা দায়িত্ব আছে। তোমরা স্কুল আসা এবং স্কুল থেকে বাড়ি যাওয়ার জন্য সুস্থভাবে যাও, সেই ব্যবস্থাটা অবশ্যই তোমরা করবে। যদি অসুবিধা কোথাও হয়, অঘটন কোথাও হলে সঙ্গে সঙ্গে মাস্টারকে একটু জানাবে। তোমার যে কোনো টিচার তোমাদের ভালো লাগে সেই টিচারকে জানাবে, অটোমেটিক আলোচনা করবে, বুঝা গেল? এখন কি তোমাদের আর কোনো গল্প আছে, কিছু বলতে পারবে? আরো কোনো অসুবিধার মধ্যে? আমরা এত কথা যে বললাম, কিছু অসুবিধার মধ্যে আছো তোমরা? আছো কেউ? আর আরেকটা কথা প্রথমেই যেটা বলতো, সেটা আরেকটা বলছি, বাল্য বিবাহ যেটা বলে, বাল্য বিবাহের ক্ষেত্রে কি হবে না, আর কি হবে না? হ্যাঁ, আমাদের কাছে খবর আছে, অনেকেই মেম্বার বা প্রধানের কাছ থেকে বিয়ে আমার পরেও লিখিয়ে নিয়ে আসছে যে আমাদের বিয়ে হয়নি। এইরকম মেম্বার বা প্রধানকেও কিন্তু আমরা ধরবো। যদি কেউ মনে করে আমার প্রধানটা আমার খুব কাছে, আমার বাবার একদম বন্ধু, আমাকে লিখে দেবে আমার বিয়ে, আমার লিখে দিলে আমি বিয়ে হয়নি, আমি টাকাটা পেয়ে যাবো, সেই প্রধানটাও কিন্তু দায়ী হবে, তাকে কিন্তু আমরা অ্যারেস্ট করবো। আচ্ছা, চাইল্ড ম্যারেজে বলুন কে কে অ্যারেস্ট হয়? চাইল্ড ম্যারেজ যদি একটা অনুষ্ঠান হয়, সেখানে কে কে অ্যারেস্ট হবে? কে বলতে পারবে? একজন বলে দেখি, কে বলতে পারবে? কে বলতে পারবে না? যে ছেলে এবং মেয়ে বিয়ে হচ্ছে সেই দুটো অ্যারেস্ট হবে। তারপরে উভয়ের বাবা মার অ্যারেস্ট হবে। তারপর আগে হবে যে বিয়েটা পড়াবে, পণ্ডিত বা মৌলবী বা ফাদার, খ্রিস্টান মতে, মুসলিম মতে মৌলবী, হিন্দু মতে পুরোহিত,
তারা কিন্তু অ্যারেস্ট হবে। আর কে হবে? আর কে হবে বলো কি? ভাইটা ফোন করবে, কে হবে? হ্যাঁ, এই তো খুব ভালো কথা বলেছি, ক্যাটারিং করবে। আর এটাকে ডেকোরেটর বা ক্যাটারিং হবে। আচ্ছা, আরেকটা বলো তো, যাতে আমরা কিছু নিমন্ত্রণ করি তাদের মধ্যে কে কে অ্যারেস্ট হবে? অ্যারেস্ট যারা নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রিত ব্যক্তি, যারা যদি কেউ- হ্যাঁ? নিমন্ত্রণ খেতে আসবে, হ্যাঁ, তাদের মধ্যে কে কোন ব্যক্তিটা ব্যাগে ধরবে? যারা খুব নিজের হ্যাঁ, বলো। যদি একদম নিজের, আমি মানলাম তোমরা কোনো একটা টিচারকে, খুব ভালো ভালো টিচারকে বিয়ের কার্ডটা দিয়েছো, ওই টিচারটা আছে বা হেডমাস্টারকে নিমন্ত্রণ দিয়েছো, হেডমাস্টার টেবলেট আছে দিয়েছো, বুঝা গেল? তোমার প্রধানকে নিমন্ত্রণ করেছো, প্রধান ওখানে দাঁড়িয়ে আছে, প্রধান অ্যারেস্ট হবে, বুঝা গেল? আমরা যেটা বলছি সেটা আইনি ব্যাপারে বলছি, আর কোনো ব্যাপারে বলছি না। তোমরা আইন মেনে চলো, পড়াশোনার ক্ষেত্রে যা যা দরকার যদি কেউ না পাও, এখন স্কুলে খাবার দেখো, ড্রেস দিচ্ছে, বই দিচ্ছে, সব থেকে সাইকেল দেয়, মোবাইল পাই, বিভিন্ন রকম স্কলারশিপ পাও, পাও না এরকম কেউ আছে? আধার কার্ড হয়নি এরকম কেউ আছে? আধার কার্ড হয়নি এরকম কেউ আছে? আছে কি? যদি না থাকে তোমরা হেডমাস্টারের নামটা দাও, তাদের আধার কার্ডটা করবে। যদি কোনো স্কুল স্টুডেন্ট থাকে এবং আধার কার্ড নেই, আধার কার্ড হয়নি, সেই ব্যক্তিটা তার যাবতীয় প্রমাণপত্র নিয়ে হেডমাস্টারকে দেবে, হেডমাস্টার কাছ থেকে আমরা কালেকশন করে আধার কার্ড করব। বুঝা গেল? আর কোনো রকম যদি কোনো স্কলারশিপ বা অন্য কিছুতে আটকে যাও, যে কোনো ভাবে আমরা কিন্তু সব রকমের সাহায্য করব। যে নাম্বারটা দিলাম সেই নাম্বারটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ যেখানে এখন খাতায় লিখে রাখলে কালকে কোথাও চলে গেলে সেখানে খাতায় থাকবে না, সুতরাং সেটা লিখ করবে। আর কি কি তাহলে করবো না আমরা? তোমরা কি কি করবে না এখন? হ্যাঁ, একদম ঠিক। তারপর আর কি করবো না? কি করবো না? বন্ধ করতে হবে। অচেনা কোনো লোকের কাছে কিছু নেবো না, কারো অচেনার সঙ্গে আমি যাবো না, অচেনা ব্যক্তির সঙ্গে সেলফি বা কোনো ফটো তুলবো না। আরেকটা সব থেকে ভাইটাল ব্যাপার, অনেকেই মোবাইল চালায়, ওটিপি এখন সব কিছুতেই কাজে লাগে, জানো না? ওটিপি ফুল ফর্ম কি? ওটিপি ফুল ফর্ম কি কে জানে? ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে ওই পাসওয়ার্ডটা একবারই আসবে আর আসবে না। কখন কখন বলে ফেসবুক দেখছো, কিছু ক্লিক করতে বললে দিয়ে দিলে চলে গেল, তারপর নাম্বার আসবে, এটা ক্লিক করো, করে দিলাম, এটা করে দিলাম, ওটা করে দিলাম, রাস্তা বলো ওটিপি গেল, বলো বলে দিলাম, তারপর কি হবে? তোমার ব্যাংকে যত টাকা আছে, তোমাদের তো কত আছে জানি না, বাবা মায়ের যদি নাম্বার থাকে বাবা মায়ের টাকা চুরি হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমার কথা কিছু উত্তর দিতে চাইবা, তাই তো? না উত্তর মানে এই কারণে আমরা প্রশ্ন করতে ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে ধরো বাইরে আসছি, স্কুল আসছি, স্কুল থেকে যাচ্ছি, যাচ্ছি তো যেতে আমরা কোন দিক দিয়ে যাবো? কোন দিকে যাবো? না ঠিক ঠিক, আমি বললাম ডান না বাইরে যাবো, ফুটপাত দিয়ে। বাঁ দিকে যাবো, তারপরে ফুটপাত দিয়ে। নির্দিষ্ট ফুটপাত দিয়ে, তাহলে আমরা সেফ থাকবো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যেটা তোমাদের জন্য কম হলেও বাবা মায়ের ক্ষেত্রে বেশি দরকার আছে। বাবা মারা গাড়ি চালায় নাকি? প্রত্যেক বাবা মারা হেলমেট যদি না পরে ওদের বলবো হেলমেটটা পরো। ফাইনের জন্য না, টাকা লাগবে, পুলিশ চালান কাটবে, 1000 টাকা লাগবে, ওইটার জন্য বলবে। আচ্ছা, হাত নেই এরকম মানুষ দেখেছো? হাত নেই এরকম মানুষ দেখেছো তো? কে কে দেখো হাত নেই এরকম মানুষ? হাত নেই এরকম মানুষ দেখা আছে? হাত নেই সেই মানুষ বেঁচে আছে তো? পা নেই মানুষ বেঁচে আছে তো? মাথা নেই সেই মানুষ বেঁচে আছে? ওই জন্য হেলমেটটা পরতে বলে। বাবা মা থেকে বলবে, কোনো কিছু করতে গেলেও বাবা মাকে অবশ্যই বলবে। আর আমি কিছু বলছি না, এই কথাটা বলে নিয়ে দোকানটা শেষ করে দেবো। আচ্ছা, এই কথাটা প্রাণকে বলো তো, প্রাণকে জিজ্ঞেস করো, প্রাণকে বলো প্রোগ্রামে রয়েছে। এখানে এসেছি, এরকম প্রোগ্রাম আমাদের বিদ্যালয়ে আগেও হয়েছে, তখন হয়তো তোমরা ছাত্রছাত্রী ছিলে না, তোমাদের দাদারা দিদিরা ছিল।
তখন এই আইনি সচেতনতা শিবির এটা করা খুব জরুরি হয়ে পড়ছে। কারণ আমরা দেখছি যে বীরভূম জেলায় আমাদের জেলা শাসক বা এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা আমাদেরকে অনেক সময় ডেকেছিলেন। তারা যেটা বলছিলেন যে বীরভূম জেলায় বাল্য বিবাহ মানে 18 বছর মেয়েদের বয়স হচ্ছে না, ছেলেদের বয়স 21 বছর হচ্ছে না, বিয়ে হয়ে যাচ্ছে। পড়াশোনার ঘাটতি তো থাকছেই। এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী দিচ্ছে 25,000 টাকা 18 বছর বয়স হলে পরে, কিন্তু শর্ত একটাই যে অবিবাহিতা থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই খবর আসছে যে 18 বছর পূর্ণ হওয়ার আগে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তারা স্কুল ছেড়ে দিচ্ছে, তারা কন্যাশ্রীর টাকাটাও পাচ্ছে না। কিন্তু সরকারের লক্ষ্য কি ছিল এই কন্যাশ্রী তৈরি করার সময়? সরকারের লক্ষ্য ছিল যে প্রতিটি মেয়ে 18 বছর বয়স পর্যন্ত অন্তত পড়াশোনা করবে। পড়াশোনা করে কি করবে? নিজের পায়ে দাঁড়াবে। দেখো, ভবিষ্যতে প্রত্যেকেরই জীবন রয়েছে, ছেলে হও মেয়েই হও, প্রত্যেককে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর না হলে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, অন্যের লাঠি ঝামটা খেতে হবে। আর আমরা যদি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারি, আমরা রোজগার করতে পারবো, আমরা আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে পারবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বীরভূম জেলায় এত প্রচার সত্ত্বেও 18 বছরের নিচের বিবাহ বন্ধ করা যায়নি। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের বাবা মায়েদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা লক্ষ্য রাখবে যে কোনো মেয়ে বা ছেলের বিয়ে যেন মেয়েদের 18 বছরের আগে, ছেলেদের 21 বছরের আগে না হয়। এটা হলে কি হবে? আগামী ভবিষ্যৎ জীবনটা তার দুর্বল হয়ে পড়বে, ভবিষ্যৎ জীবনটা তার অনুজ্জ্বল হয়ে উঠবে। কিন্তু তোমরা যদি পড়াশোনাটা করো, তোমাদের এখন পড়াশোনা করার সময়, পড়াশোনা করলে তোমাদের জীবনটা উজ্জ্বল হয়ে উঠবে। হাসি খেলে, হেসে খেলে তোমরা জীবনটা কাটাতে পারবে। আর যত পড়াশোনার অঙ্গন থেকে তোমরা বেরিয়ে যাবে, যত পড়াশোনা না করবে, তত তোমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে ভবিষ্যতে। তাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিন স্কুল আসতে হবে। স্কুলে শুধু পড়া হয় না, স্কুলে পাঠ দেওয়া হয়। আমরা জানি অনেক বাবা মা তাদের দারিদ্র্যের কারণে মেয়েদের বিয়ে দিয়ে দায়িত্ব মুক্ত হতে চাইছে, কিন্তু এটা সঠিক ধারণা নয়। সঠিক ধারণা হচ্ছে নিজের একজন বাবা মায়ের প্রধান এবং প্রথম কর্তব্য হচ্ছে তার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া। একটা মোবাইল কিনে দেওয়া কোনো বাবা মায়ের স্বপ্ন হতে পারে না। প্রত্যেক দিন স্কুলে 20 টাকা করে দেওয়া স্বপ্ন হতে পারে না, কাজ কর্তব্য হতে পারে না। একটা মেয়ের ভালো জামা প্যান্ট কিনে দেওয়া, দামি জামা প্যান্ট কিনে দেওয়া, দামি জুতো কিনে দেওয়া, ঘড়ি কিনে দেওয়া, সাইকেল কিনে দেওয়া, এটা একজন বাবা মায়ের কর্তব্য নয়। বাবা মায়ের কর্তব্য হচ্ছে তাকে শিক্ষা দেওয়া, সঠিক শিক্ষা দেওয়া, এবং যেটুকু লাগবে সেটুকু দেওয়া, কোনো বিলাসিতার বিষয় নয়। কিন্তু আমরা জানি যে আমাদের অনেক বাধা বিপত্তি আছে, দারিদ্রতা আছে, অশিক্ষা আছে। সেই অশিক্ষা, সেই দারিদ্র, সেই কঠিন বিভিন্ন জিনিসের মধ্যে তোমরা হচ্ছে একদল তারা। এই তারা আকাশে জলজল করে জ্বলে উঠবে, আমাদের সমাজে জলজল করে জ্বলবে, এই আশায় আমাদের রাখতে হবে। সে আশায় রাখছি। আর একটা কথা বলতে চাই, যারা বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চা, তোমরা এই পশুদলকে আমরা সাহায্য করব, এই প্রতিজ্ঞা আমরা করছি। তো যাই হোক, তোমরা অনেকক্ষণ ধরে আইনি পরিষেবা কর্মসূচি শুনলে। আমাদের রফিক বাবু এবং আজকে কাইজুলি হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক এবং প্রধান শিক্ষকের সঙ্গে আমরা একটা আইনি সচেতনতা শিবির করলাম। মূল বিষয় ছিল বাল্যবিবাহ, ট্রাফিকিং, সাইবার ক্রাইম, এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে আমরা সচেতনমূলক বার্তা ছেলেদিকে দিই। লাস্টে প্রশ্ন উত্তর করি, ছেলেমেয়েরাও খুবই উৎসাহিতের সঙ্গে বলে, খুব ভালো লাগলো।
এবং হেডমাস্টারের পক্ষ থেকেও আমাদের বলা হলো যে দ্বিতীয়বার যেন আবার করতে হয়। আমরাও আশা করব আরেকবার আসবো এই স্কুলে। আমার নাম মোহাম্মদ রফিক, আমি একজন পাঠশালী। আমি শিবদাস মন্ডল, আমিও আজকে এই সচেতন শিবিরে অংশগ্রহণ করতাম। এখানে প্রত্যেকটা স্টুডেন্ট খুব সুন্দরভাবে এই আগ্রহের সঙ্গে এই সায়নী পরিষেবা কেন্দ্রে যে আমাদের সচেতনতা শিবির, সেখানে অনেক কিছু শিখতে পারলো এবং তারা আবার মানে পুনরায় যাতে এই ধরনের আবার শিবির হয় তার জন্য বললেন। এবং এখানকার টিচারগুলো খুব ভালো, টিচাররা এইখানকার যাতে আবার পুনরায় এই স্কুলে এই ধরনের সচেতনতা শিবির করা হয় তার জন্য অনুরোধ করলেন।